ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচুকে বললাম, চাচু তুমি এটা আমার সঙ্গে করো না। তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো। তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম। আসসালামু আলাইকুম। আমার নাম মেঘলা। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি আজকে আমার জীবনের কিছু কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে, যা সারা বিশ্বকে জানাতে চাই। কেন জানাতে চাই জানেন? কোনো নারী যেন কখনো আমার মতো এরকম সর্বনাশ না হয়। এজন্যই আমি সারা বিশ্বকে, সারা পৃথিবীর মানুষের সামনে আমি এই গল্পটি তুলে ধরতেছি। যদি আপনারা বলেন কেন এই মেয়েটা এই কথা বলল, সারা বিশ্বকে জানাচ্ছে, আমি বলবো কেন জানাচ্ছি জানেন? এই কারণেই জানাচ্ছি, কখনো কোনো চাচা তার বাতিজিকে যেন এমনটা না করে। কেননা চাচারা হলো বাবার মতো। কেউ কি নিজের সন্তানের এত বড় ক্ষতি করে? তাহলে কোন সন্তান তার বাবাকে বিশ্বাস করবে? এই কারণেই সেই সব চাচাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার জীবনে কিছু বাস্তবতা, আমার জীবনের কিছু সত্য ঘটনা, সত্য কাহিনী, সত্য কথা আপনাদেরকে বলছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, এমন চাচা যেন কারো কপালে না জুটে, যে চাচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে চাচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে, এরকম চাচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখে ছিলাম। ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি। চাচাদির আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করতো, ভালোই ছিলাম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো, আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরের ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচ্চু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচ্চুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচ্চু তো চাচ্চুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচ্চুও বাবার মতো হয় না। যখন আমি যেখানেই যেতে চাইতাম, চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচ্চুকে বলতাম যে চাচ্চু আমি এটা খাবো। চাচ্চু এনে দিত। যত রাত্রিই হোক, চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত, আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কী কারণ জানেন? একদিন আমি চাচুকে বলি, চাচু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচুকে বলি, কি চাচু, কি বলবা বলো। চাচু আমাকে বলে, আচ্ছা পরে বলবো নে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন? অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচু আমার সাথে যা করলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো।
তখন চাচ্চু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচ্চুকে বললাম, চাচ্চু আমরা এক রুমে আমরা কীভাবে ঘুমাবো? তখন চাচ্চু বলে, তুমি খাটে শো, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা-2:30টার দিকে চাচ্চু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচ্চুকে বলি, চাচ্চু তুমি কি করতেছো? চাচ্চু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচ্চু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বললো না, ঘুমিয়ে পড়লো। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোটো ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে গেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিলে চিলে খায়। তেমনই ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর কাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়ার করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়া কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না। তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো। তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে। আর তুই যদি বাইরের কাউকে এগুলা বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না। এমনটি মনে হয়েছিল আমি মনে হয় আর বাঁচবই না। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধাথালা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধাথালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক দ্বিতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি, মা আমি আর চাচ্চুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যায় আমি। তখন বাবাকে বিষয়টা জানাই আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচ্চুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচ্চুর সাথে? আমার মনে এই প্রশ্নটা আজও জাগে। আমার মাথায় এই প্রশ্নটা আজও ঘুরে, কেন চাচ্চু আমার এত বড় সর্বনাশ করলো? চাচ্চুকে আমি আমার আব্বুর মতো দেখতাম, বাবার মতো দেখতাম এবং বাবার মতোই ভালোবাসতাম। কিন্তু সেই চাচ্চু আজকে আমার এত বড় সর্বনাশ করলো। যে সমস্ত চাচ্চুদের নজর এরকম, তাদের বলি, এই নজরে কখনো বাস্তিদের দেখবেন না। কেননা বাস্তিরা হলো মেয়েদের মতো, নিজের মেয়ের মতো। বাবা সন্তানকে যেরকম আদর যত্ন করে, মেয়েরাও ঠিক সেরকমই থাকবে, ঠিক সেরকমই থাকবে। কিন্তু বাবারা যদি বা চাচ্চুরা যদি তার সন্তানের দিকে খারাপ নজরের দিকে তাকায়, তাহলে আর 10 জন কোন নজরে তাকাবে? এটাই প্রশ্ন শুধু আমার চাচ্চুদের উদ্দেশ্যে। কোনো চাচ্চুরা তার বাস্তিকে আমার মতো এরকম করবেন না। সবসময় বাস্তিকে মেয়ের মতো ভালোবাসবেন, মেয়ের মতো দেখবেন। তাহলেই দেখবেন পরিবারটা অনেক হাসি খুশি থাকবে। আর একটা হাসি খুশি পরিবার যখন কান্নার সাগরে ভাসে, তখন তো জানেনই কেমন হয়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার চাচ্চুর জন্যও দোয়া করবেন।
আমার যতই সর্বনাশ করুক, সে তো আমার চাচ্চু। সে যেন এই নজরে আর কখনো আমাকে না দেখে। আমি আমার চাচ্চুর মেয়ের মতো হতে চাই। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকে আপনাদের সামনে আমার জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে বলতে চাই। এই ঘটনাটি আপনাদের সাথে বলে আমার মনটা একটু হালকা করতে চাই। এখন অনেকেই বলবেন, আপনার ঘটনা অনলাইনে বলতে এসেছেন কেন? আমি এজন্যই অনলাইনে বলতে এসেছি, আশেপাশে অনেকের সাথে এই ঘটনা বলতে চেয়েছি, কিন্তু কেউ আমার এই ঘটনা শুনতে চায় না। তাদের শোনার সময় নেই, তাই আপনাদের কাছে এই গল্পটি করতে চাই। আশা করি আপনারা এই গল্পটি শুনবেন। ছোট বোন হিসাবে আমি এই গল্পটি আপনাদের সাথে করতে চাই। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ তানজিলা। আমার বাড়ি জামালপুর, ইসলামপুর থানা। আমি গ্রামে থাকি এবং গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া করেছি। আমার এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। আমার বাবার নাম হারিস মিয়া। আমার বাবা একজন চাকরিজীবী। চাকরির প্রয়োজনে আমার বাবাকে বাড়ির বাইরে থাকতে হয়, বাড়িতে থাকতে পারেন না। মাসে একবার বাড়িতে আসেন। আমরা 3 বোন 2 ভাই। আমি 2 নাম্বার, মানে দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই সে বর্তমানে চাকরিতে আছে। তো আমি যখন স্কুলে যাই, মাত্র ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নেই এবং আমাদের স্যারেরা স্কুলের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে, তাই সকলের সাথে আমাকেও যেতে হবে এই বলে আমার নাম লিখে দেয়। আমি বাড়িতে এই কথা জানালে ফ্যামিলি থেকে না যাওয়ার জন্য বলে, কিন্তু আমি বলি স্কুলের সবাই যাচ্ছে, আমি গেলে সমস্যা কি? কিন্তু তারা বলে সবাই যায় যাক, তুমি যেতে পারবে না। আর তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাবে, আমি যেতে পারবো না। এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। মাকে অনেক জোরাজুরি করে রাজি করিয়েছি, তাও আবার আমার মামার মাধ্যমে। আমি আমার ছোট মামাকে এই কথা জানাই। ছোট মামা বাড়িতে বলে মা বাবাকে রাজি করা, আর সেজন্যই আমার যাওয়া সম্ভব হয়। আমরা চলে যাই শেরপুর গজনী পিকনিক স্পটে এবং সেখানে গিয়ে আমার খুব ভালোই লাগলো। জীবনের প্রথম পিকনিক আমার। এর আগে কোনোদিন আমি পিকনিকে যাইনি, তবে বাড়িতে বসে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ধুলাবাতি খেলেছি। এর ঘর থেকে ডিম, ওর ঘর থেকে মরিচ, ওর ঘর থেকে ছাল, এভাবে কালেকশন করে রান্না বান্না করে খেয়েছি, কিন্তু বাড়ির বাহিরে কোনোদিন যাওয়া হয়নি। তাই আমার খুব ভালো লাগছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে। প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরবো। তাই আমরা একদম ফজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দেই। প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে বলছি। তো যখন আমরা গিয়ে পৌঁছি, সেখানে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানা এবং সবজি পাক করে। তখন আমরা মজা করে খাই। স্কুলের সকল ছাত্রছাত্রী সবাই একসাথে, কি যে ভালো লাগছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে গেলাম। পার্কের ভিতরে অনেক মানুষ যে যার মতো করে আনন্দ বিনোদন করছে, তাই আমিও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য একটু বাইরে গেলাম। সেখানে গিয়ে ঘোরাঘুরি করলাম। তখন আমার এক বন্ধু আমাকে বলল, চলো তানজিনা, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। তখন তার কথা মতো আমি গেলাম এবং এক পর্যায়ে এসে আমাকে অনেক আড়ালে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার আসল চেহারা আমাকে দেখালো। মাসখানেক পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার মাথা ঘুরায়, বমি আসে, কিছু খেতে পারি না। তখন ফ্যামিলি থেকে আমাকে ডাক্তার দেখায়। আমাদের প্রাইভেট ডাক্তার আমাকে দেখে আমার বাবাকে কানে কানে বলে যে আপনার তো খুশির সংবাদ, আপনি নানা হতে চলেছেন। তো এই কথা শুনে আমার বাবার মুখটা একদম কালো চাল হয়ে যায়। তখন আর কিছু বলে না। বাড়িতে এসে মাকে সকল ঘটনা খুলে বলে, আর মা তখন আমার উপর বিভিন্ন ভাবে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা হলো, এবং বলে এই ঘটনা যদি না বলি দিন দিন আরো বড় হবে। তখন বাধ্য হয়ে
আমার এই ঘটনাটি তাকে বলি এবং তারা তখন যার সাথে আমার এই সম্পর্কটা হয়েছিল, যে ছেলেটি আমার সর্বনাশ করেছিল, সেই ছেলেটির বাড়িতে এই ঘটনা জানানো হয়, কিন্তু তারা অস্বীকার করে। তখন আমি তাদেরকে সমস্ত কথা খুলে বলি, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তো এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করা হলো। অবশেষে তারা মেনে নিল। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো এবং বর্তমানে আমি ওনার সংসার করছি। আমার এই ঘটনাটি বলার উদ্দেশ্য, ছোট থেকে আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, জজ, ম্যাজিস্ট্রেট হব, দেশের সেবা করব। কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই আমি সকলের কাছেই এই নিউজটি পৌঁছে দিতে চাই যে আমার মতো কোনো মেয়ে যেন এই ভুল না করেন। অনেক সময় বাড়ন্তি বয়সে ছেলে মেয়েরা এই জিনিসগুলো বুঝতে পারেন না। তখন আমাদের গার্জেনদের উচিত এই বিষয়গুলা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে করে তারা সতর্ক হতে পারে। তো আমার এই ছিল আজকের গল্পটি। অন্য একদিন আমার জীবনের আরো একটি ঘটনা আপনাদের কাছে বলবো। আপনারা আমার সেই ঘটনাটিও শুনবেন। আজকে যারা কষ্ট করে শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।